হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে ডালখোলা থেকে আমি জয়ন্ত দাস, জয়ন্ত প্লেজার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি আগরতলা, অর্থাৎ ত্রিপুরা রাজধানী আগরতলা এবং মিজোরামের রাজধানী আইজল ভ্রমণে। আপনারা সেভেন সিস্টার্সের কথা শুনেছেন। পূর্ব ভারতের মোট 7টি স্টেট যাদেরকে সেভেন সিস্টার্স বলা হয়, যার মধ্যে আসাম রয়েছে, মণিপুর রয়েছে, নাগাল্যান্ড রয়েছে। এইরকমই মেঘালয় রয়েছে, অরুণাচল। এই 5টা স্টেট কিন্তু আমার দেখা হয়ে গেছে, এখানে ভ্রমণ হয়ে গেছে। 2টো স্টেটের ভ্রমণ হয়নি এখন অবধি। তার মধ্যে একটি হচ্ছে ত্রিপুরা আর দ্বিতীয়টি হচ্ছে মিজোরাম। এই 2টো স্টেটকে দেখার জন্য একটা ছোট্ট প্রোগ্রাম রেডি করলাম। 10 দিনের একটা ট্রিপ, 12 দিনের মাথায় বাড়ি ঢুকে যাব। মোট 14 জন এই ট্রিপে আমার সাথে রয়েছে। কলকাতার থেকে আসছে 6 জন, আমরা ডালখোলার থেকে উঠছি 5 জন, আর কুচবিহার থেকে আছে 3 জন। 6 5 11 3 14 জন ট্রিপ। রান্নাবান্না জিনিসপত্র সব সাথেই নিয়ে নিয়েছি। দারুণ ট্রিপ হবে। এবার ট্রিপে যারা আমরা সবাই রয়েছি প্রত্যেকেই এর আগে আমার সাথে ট্রিপ করেছে, সুতরাং প্রত্যেকেরই অভিজ্ঞতা রয়েছে। মিনতি দিদিভাই, শেফালি দিদিভাই, এরা বাতকুল্লার থেকে আসছে। গৌতম আসছে ব্যারাকপুর থেকে, শিলাদি আছে, শিলাদি ইসলামপুর থেকে উঠেছে, আর নিখিলবাবু আসছে। নিখিলবাবু প্রথমবার আমাদের সাথে, উপেনবাবু আমাদের সাথে প্রথমবার। উপেনবাবু কুচবিহার থেকে, সুনীলবাবু আছেন কুচবিহার থেকে, আর ডালখোলা থেকে নগেন্দা আমার সাথে রয়েছে, সুজনবাবু রয়েছেন, আর কমলজি রয়েছেন। ফাইন, খুব সুন্দর ট্রিপ হবে আমাদের, আশা রাখছি। আমরা কাঞ্চনজঙ্ঘায় কলকাতার থেকে আসছে ওরা, শিয়ালদার থেকে ওরা আসছে, আর আমরা এখানে ডালখোলার থেকে উঠবো, আর কুচবিহার থেকে সুনীলবাবুরা উঠবেন। এই হচ্ছে ট্যুর পয়েন্ট। একই ট্রেনে আমরা চলে যাব। আগামীকাল আমরা আগরতলায় পৌঁছাচ্ছি। যাত্রাপথ সুন্দর আমরা জানি। আগরতলা যাওয়ার যাত্রাপথ খুবই সুন্দর। শিলচর পর থেকে রাস্তা খুব সুন্দর লাগে, পাহাড়ের মধ্যে দিয়ে যায় গাড়ি। এটা একটা আমাদের এই ভ্রমণের একটা নতুন অভিজ্ঞতা হবে। কিন্তু ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল, জানেন। আমার মনে হয় কারো জীবনে এই ঘটনা ঘটেছে কি না আমি আপনাদের বলি, আপনাদের হাসি পাবে ঘটনাটা, জানেন। আমি জানি না এখন অবধি কারো জীবনে এই ঘটনা ঘটেছে কিনা, তবে প্রত্যেককে সাবধান করে দিই, এই জন্যই আমার বলা। বৃন্দাবনবাবু আমাদের সাথে ভ্রমণে যাবেন না, বাড়ি একটু পারিবারিক কারণে। 3 দিন আগেই আমাকে সিদ্ধান্ত নিয়ে জানালেন যে দাদা আমার যাওয়া হবে না, বাড়ির স্ত্রী একটু অসুস্থ হয়েছেন, আর যাওয়া হবে না। তো ওনার টিকিটটা আমি ক্যান্সেল করতে গেলাম। ওই টিকিটে আমরা মোট 6 জন ছিলাম। বেলা 10টা 11টা বাজে। 3 দিন আগে টিকিট ক্যান্সেল করতে গেছি, কাউন্টারে দিয়েছি টিকিট। কাউন্টারে যিনি আছেন তিনি আমার সাথে খুবই পরিচিত, রাজু ভাই। আমার সব টিকিট উনি করেন, সেই সূত্রে আমার সাথে খুব ভালো পরিচয়, সুসম্পর্ক। 5-7 মিনিট পরেই, টিকিটটা দেওয়ার 5-7 মিনিট পরেই আমাকে বললো আপনি বসেন, আমার এখন তৎকাল চলছে, তৎকাল করেই আপনার টিকিটটা ক্যান্সেল করে দিই। আমি পুরো রিকুইজিশন ভরে দিয়েছি, বৃন্দাবন দেবনাথ এর টিকিটটা ক্যান্সেল করতে হবে। হঠাৎই দেখছি মাথায় হাত দিয়ে বসে আমাকে ডাকছে। বলে কী হলো? বলে দাদা কোন অপশান যে আসলো, আমি কী চাপ দিলাম, সব টিকিট ক্যান্সেল হয়ে গেছে। বোঝেন, ভাবতে পারেন আমরা 3 দিন পরে যাব, জার্নির ডেট আর 3 দিন পরে। অর্থাৎ ঘটনাটা ঘটেছে আজকে 27 তারিখ, ঘটনাটা ঘটেছে 24 তারিখে বেলা 11টার সময় আমাকে বলছে আপনার সব টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেছে, এসি টিকিট সব, প্রায় 6 জনে 12,000 টাকার টিকিট, বলছে ক্যান্সেল হয়েছে। আমি তো মাথায় হাত, ওরও মাথায় হাত, আমার মাথায় হাত। আমার আর বলার কিছু নেই, আমি বলবো কি এত পরিচয়ের সাথে। আমি বললাম কিছু উপায় বের করুন। ওইটা হিন্দি ভাষী বললাম কিছু উপায় নিকালিয়ে। তো বললো এক কাজ করছি, আমি 2 জন করে সিনিয়র সিটিজেন কোটায়, আপনারা তো সব সিনিয়র সিটিজেন আছে, 2 জন করে সিনিয়র সিটিজেন কোটাতে টিকিট করে দিচ্ছি। তো 3টে টিকিট করে দিল, 3 দুগুণই 6 জনের। কিন্তু টিকিট হয়ে গেল সব 12, 13, 14, 15, 16, 17 এটি। তো বললো দেখেন হয়ে যাবে, কী করা যায় দেখেন।
তা আমি আর কাউকে কিছু বললাম না, ট্রিপের কাউকে কিছু বলি নাই, কেন বললেই সবার মধ্যে একটা অনিশ্চয়তা শুরু হয়ে যাবে, যাব না, টিকিট কনফার্ম হবে কি না, এইরকম একটা পরিস্থিতি চিন্তা করেন। আমি চুপ করে আছি, কাউকে কিচ্ছু বলি না। সুজনদাকে বলে তো একদম লাফ মেরে উঠবে। এবার স্টেশনে আসার পর, আজকে 27 তারিখ, স্টেশনে আসার পর সুজনদাকে বললাম এই ঘটনা ঘটেছে, কিন্তু একটাও টিকিট কনফার্ম হয়নি। চার্ট তৈরি হওয়া পর্যন্ত দেখছি ওই ওয়েটিংয়ে থেকে গেছে, কোনো টিকিট কনফার্ম হয়নি। তারপরে রাজু ভাইয়ের সাথে কথা বললাম, রাজু ভাই কী করা যায়, জার্নি তো আমাদের করতেই হবে। খুব ভালো ব্যবহার আমার সাথে, আর আমার সাথে এত সুন্দর সম্পর্ক, সবসময় আসি, টিকিট কাটি, যাত্রা করি না, সুতরাং বাজে কিছু তো বলাও যাবে না, বাজে ব্যবহারও করা যাবে না। এত সুন্দর পরিচয় আছে, এত সুন্দর রিলেশন আছে, ভবিষ্যতে যে কোনো সময় দরকার হতে পারে। তখন রাজু ভাই বললো, অল্প বয়স, एक्सीडेंटली হয়ে গেছে এটা, बोले जो दादा आप जर्नी कीजिए, आप टिकट लेके चढ़िए, टीटी को हमको फ़ोन धरा दीजिएगा, फ़ोन লাগিয়ে টিটির সাথে আমাকে কথা বলাবেন। তো ওনার কথা মতন আমরা ট্রেনে উঠব, বিকাল 4টা ট্রেনটা আসবে। নগেনদাও এসে একটু অস্থিরতা, হ্যাঁ কী হবে, আমি বললাম চলো তো দেখা যাক, এত বড় ট্রিপ ঠিক করেছি, আর আমরা না গেলে হয়, বাকিরা তো তাহলে কী করবে, সবাই তো আমাদের, আমার ভরসায় তো সবার যাওয়ার, আমি যদি না যাই তাহলে কী করে হবে। তো আমরা 6 জন, আমার টিকিটে যে 6 জন ছিল তার মধ্যে এক বৃন্দাবনটা ক্যান্সেল করে বাকি 5 জন, এই 5 জনের টিকিট আমরা ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠব, টিটির সাথে কথা বলবো, নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা হবে। আমরা সবাই সিনিয়র সিটিজেন আছি, তারপরে টিটির সাথে ওর কথা বলিয়ে দেবো, ওদের একটা ভালো চ্যানেল আছে, পরিচিতি থাকে, টিটিদের সাথে টিটির পরিচয় থাকে, নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। তো চলুন, খুব ইন্টারেস্টিং ট্রিপটা এখান থেকে ইন্টারেস্টিং হয়ে গেল। আর এই অভিজ্ঞতা আমাদের কাছে একদমই নতুন একটা অভিজ্ঞতা, কেননা বিনা টিকিটে বা ওয়েটিং টিকিটে আমরা কখনোই জার্নি করি না, একদম কনফার্ম টিকিট না হলে আমরা জার্নি করি না। তো দেখা যাক, দেখি কি হয়, আপনারা সাথে থাকেন। 10 দিনের ট্রিপ, ত্রিপুরা আর মিজোরাম, মিজোরামের রাজধানী আইজলে যাব, ত্রিপুরার রাজধানী আগরতলা, সেখান থেকে ট্রিপ পুরো হবে ফাইন, একটা দারুণ ট্রিপ হবে। সবাই সাথে থাকুন, ফার্স্ট ক্লাস। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবার খুব বেশি নেই, হ্যাঁ, যার জন্য 1.5 বছর ধরে আমি পুরো লড়ে যাচ্ছি, কিন্তু এখনও আমার মনিটাইজেশন স্টার্ট হয়নি। সেজন্য আপনাদের সবার কাছে অনুরোধ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি লোককে একটু দেখার জন্য উৎসাহিত করবেন, আর একটু ওয়াচ টাইম আমার বাড়বে, তাতে হয়তো মনিটাইজেশন এই বছর হয়তো খুলবে, গতবার খোলেনি। হ্যাঁ, দেখা যাক দেখি এইবার হয় নাকি। একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন। ফার্স্ট ক্লাস, সাথে থাকুন। বেলা 4টায় আমরা ট্রেন ধরে যাচ্ছি আগরতলা। রাস্তায় সিনারি, বিভিন্ন দৃশ্য আপনাদের সবাইকে দেখাবো, চলুন। নাইস। আমরা এখন নিউ হাফলং স্টেশনে, ট্রেনটা সঠিক সময় চলছে। স্টেশনে দেখুন আহারের কত বাহার। গতকালের যে ঘটনা আপনারা শুনলেন টিকিট নিয়ে, তার কি অবস্থা হয়েছে সেটা তো একটু ব্যাখ্যা না করলে হবে না। এবার কি হলো, আমরা তো সঠিক সময় ট্রেনে ডালখোলা থেকে উঠলাম, 5 জনের টিকিট নিয়ে সমস্যা। টিটিকে সব খুলে বললাম, তারপরে টিটিকে রাজু ভাইয়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করে দিলাম। টিটি আমাদের সিটের ব্যবস্থা করে দিলেন, বললেন কোনো চিন্তা নেই, আমি আপনাদের সবার বার্থের ব্যবস্থা করে দিচ্ছি। মাথা পিছু 1000 টাকা করে আমাদের দিতে হয়েছিল, যে টাকা রাজু ভাই দিয়ে দিয়েছিলেন, দিয়ে আমরা এসিতেই বার্থ পেয়ে যাই। আর এই দেখুন এসিতে আমাদের সবাই, এই যে নগেনদা, এই যে মিনতি দিদি ভাই, শম্পা, শ্রাবণী, শেফালি দিদি ভাই, গৌতম ভাই, আর এই যে সুজনদা, সবার টেনশন মুক্ত। এই যে সুজনদা বেশ দিব্যি আছে, সবাই টেনশন মুক্ত, কারো কোনো চিন্তা নেই। আর এই যে এখানে এক ভদ্রলোক দেখি, এ টিকিট কেটেছে কি না, এ কি বিনা টিকিটেই দিব্যি শুয়ে আছে, দেখুন, বড়া আনন্দ একদম। এইবার নিউ হাফলং স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো একদম সঠিক সময়, প্রায় 800 কিলোমিটার চলে এসেছি আমরা ডালখোলা থেকে। ট্রেন কিন্তু চলছে খুব সুন্দরভাবে। তো যাই হোক, ট্রেনে একটা সমস্যা ট্রেনে হলো, সেটা কি হলো, আমরা পাশাপাশি সিট পেলাম না, একজন এই কোচে, একজন ওই কোচে, এরকমভাবে টিটি আমাদের 5000 টাকা নিয়ে 5টা বার্থ দিয়ে দিয়েছিল। মোট 6টা টিকিট ছিল, তার মধ্যে বৃন্দাবনের টিকিটটা ক্যান্সেল হয়, আর বাকি 5 আমরা জার্নি করছিলাম।
যাই হোক, সমস্যার সমাধান হয়েছে, নো প্রবলেম, রাস্তায় কোনো সমস্যা হয়নি। এবার আমরা 14 জন আছি, কলকাতার থেকে এসেছে। আমরা ডালখোলা থেকে উঠেছি, কুচবিহার থেকে উঠেছি। 14 জনের টিম নিয়ে এবার আমাদের ত্রিপুরা মিজোরাম, আমাদের পূর্ব ভারতের যে 7 সিস্টার্স বলে, যে 7টা স্টেট আছে, এই 2টো স্টেটকে আমরা এবার কভার করব। সেই উদ্দেশ্যে 10 দিনের একটা প্যাকেজ নিয়ে বেরিয়েছি। এই মুহূর্তে আমরা হাফলংয়ে আছি, অনেকটাই রাস্তা অতিক্রম করে এসেছি। টিকিট নিয়ে আমাদের একটু বিভ্রাট হয়, আমাদের 4 জন ডালখোলা থেকে যারা উঠেছি তাদের টিকিট নিয়ে একটু বিভ্রাট হয়। সমস্যা সমাধান হয়েছে, কঠিন বিভ্রাটে পড়েছিলাম। যাই হোক, সেগুলো সব সমস্যার সমাধান হয়েছে। গাড়িটা পাহাড়ের মধ্যে দিয়ে এক অপূর্ব দৃশ্য, বৃষ্টি হচ্ছে, পাহাড়ের মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে। নিউ হাফলং লামডিং ডিভিশনের একটা রেলওয়ে স্টেশন, চারিদিকে দার্জিলিংয়ের মতন ওয়েদার, খুব সুন্দর লাগে। ট্রেনটা একজনের সাথে কথা বললাম, তিনি বললেন ট্রেনটাতে এখন 2টো ইঞ্জিন লাগানো, পিছনে একটা রয়েছে আর সামনে একটা ইঞ্জিন রয়েছে। এই 2টো ইঞ্জিন, একটা সামনে টানছে আর একটা পিছন দিকে টানছে, নাহলে গড়িয়ে পড়ে যাবে ট্রেন। কেন পাহাড় থেকে নিচের দিকে যাচ্ছি আমরা, একদম টপে পাহাড়ের উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি। এই ব্যালেন্স করার জন্য এটা করা হয়েছে। কারণ সাথে থাকুন, একদম নতুন ব্লগ, নতুন রাজ্য, স্টেট পরিদর্শন। সচরাচর এইসব স্টেটে মানুষ আসে না, বিভিন্ন ধরনের প্রতিকূলতা রয়েছে এখানে। দেখা যাক, আমরা 14 জন রয়েছি, ভ্রমণ বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। এই জায়গায় একটা দারুণ দৃশ্যের সম্মুখীন আমরা। পুরো ট্রেনটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে আর সামনে দিয়ে টানছে আর পিছন দিয়ে টানছে, বোঝা যাচ্ছে ট্রেনটা। একদম রাইট টাইম আছে ট্রেন, বদরপুর জাংশন। ট্রেনটা একদম সঠিক সময় আগরতলা স্টেশনে পৌঁছালো। আগরতলা টাইম ছিল 5টা 30, আমরা 6টা নাগাদ পৌঁছালাম। সে আধা ঘন্টা কোনো ব্যাপারই না, এত লম্বা দূরত্ব অতিক্রম করে আসলো। তারপরে বাইরে বেরিয়ে অনেক বচসা করে, এটা আমাদের অহেতুক একটা, এখানে এত গাড়ি ভাড়া নিয়ে অহেতুক আমরা তর্ক বিতর্ক করেছি, না করলেও ভালো হতো। আমরা চলে গেলাম কাছারিটোলা ওখান থেকে। আর এইখানে গিয়ে আমরা রাতে রান্না করলাম না, বাইরে একটা হোটেলে খেলাম, একটা দারুণ হোটেল। হোটেলে পরিবেশনটা দেখার মতন। ওই যে থালায় করে একজন সব যত আইটেম আছে সব নিয়ে এসছে, যেটা আপনার পছন্দ হবে সেটা বাছাই করে নেন। এটা ত্রিপুরার একটা স্টাইল ছিল, এই আগরতলার এই হোটেলটার একটা স্টাইল। হ্যাঁ, 120-30 টাকার মধ্যে নিরামিষ আহার হয়ে যাচ্ছিলো, দারুণ খেলাম। 4/2025 আমরা আগরতলায়। কী যে করেন না আপনি, এই কলকাতা, এই আগরতলা, এই দিল্লি, এই বোম্বে, খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আপনি, মস্তিতে থাকেন একদম, মহা আনন্দ। আমরা এখন আগরতলা, ত্রিপুরার রাজধানী আগরতলায়। আমরা 14 জন গতকাল এখানে সঠিক সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এসে পৌঁছেছি আগরতলায়। আজকে ভোর এখন 6:30 বাজে। এখানে সূর্য উদয় পূর্ব দিক, ভারতবর্ষের পূর্ব দিক, খুব স্বাভাবিকভাবে সূর্য উদয় এখানে খুব তাড়াতাড়ি হয়। আর সূর্যোদয়ের ফলে এখন সকাল হয়ে গেছে। এই দেখুন রিজার্ভ ব্যাঙ্ক, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এইখানে। আগরতলা ক্যাপিটাল সিটি, ত্রিপুরার রাজধানী। এখানে রিজার্ভ ব্যাঙ্ক, এই যে রিজার্ভ ব্যাঙ্ক। হ্যাঁ, আর এখানে পাসপোর্ট অফিস ওই পাশেরটা। আমরা একটু রাজবাড়ি দর্শন করতে যাচ্ছি, ওখানে বড় বড় মন্দির আছে, পার্ক আছে, ওগুলোকে একটু দেখবো আমরা। সাথে থাকেন, ত্রিপুরা আসা হবে না, আমার এই ভিডিও দেখেই সন্তুষ্ট থাকতে হবে সবাইকে। বললো বেলা 3টার পর, বিকালে 3টার পর আপনি প্রবেশ করতে পারবেন ভিতরে। দেখার খুব সুন্দর জায়গা, খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। এই একটা স্কুল, স্কুলে সব মাস্টাররা বাইরে দাঁড়িয়ে রয়েছে। ট্যাক্সি স্ট্যান্ড, আর একদম কোনো ব্যস্ততা নেই, লোকজন অল্প রয়েছে, খুব সুন্দর। এই দেখো মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মেয়েদের স্কুল, গার্লস স্কুল। এই একটা মার্কেট খুব ভালো এখানে। আগরতলা, আগরতলা ক্যাপিটাল সিটি, ভারতের পূর্ব প্রান্তে একদম এক্সট্রিম ইস্ট। এখনো দরজা খুলে নাই, পরে আমরা দর্শন করব। আগরতলা দুর্গাবাড়ি, এটা হচ্ছে আগরতলা রবীন্দ্র ভবন।
দারুণ, বিরাট ক্যাপিটাল সিটির সব কিছু তো সুন্দর হবেই। আর শহরটা অডিটোরিয়াম, সুকান্ত একাডেমি, বাহ সুন্দর। এই যে আমরা এখন বটতলা বাজারে, এখানে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল, এত আমদানি, কিন্তু জিনিসপত্রের এত দাম, আমরা অবাক হয়ে গেলাম। আমরা ওয়েস্ট বেঙ্গল অনেক ভালো আছি, ওয়েস্ট বেঙ্গলের থেকে সব জিনিসের দাম দ্বিগুণ। এখানে আমরা যখন আসি তখন আমাদের ওখানে পটল 40 টাকা কেজি, এখানে 100 টাকা কেজি। অবাক কাণ্ড, এটা কেন হলো আমি বুঝলাম না। আগরতলার সব থেকে বড় বাজার বটতলা বাজার, বিশাল বাজার। আমরা 10 টাকা টোটোতে করে এসে কিছু বাজার করলাম এখানে। আমরা বিবেক উদ্যান খুব সুন্দরভাবে বানানো, শহরের মাঝখানে, বাহ দারুণ। স্বামী বিবেকানন্দ সর্বত্রই আছেন, তাই না? ভারতবর্ষ তথা বিশ্বের বেশ বেশ দেশগুলোতে সব জায়গায় আছে স্বামী বিবেকানন্দ পূজা হয়, খুব সুন্দর। চাল আমরা যাচ্ছি আগরতলা জগন্নাথ মন্দির দর্শনে। এই যে পায়ে হাঁটা দূরত্বে আমাদের হোটেল থেকে। এখন বেলা 8টা বাজে, ঠিক করা হয়েছে বেলা 9টার মধ্যে সবাই আমাদের রুমে আসবে এবং ওখানেই আমরা টিফিনের ব্যবস্থা করছি। একটু ফ্রুটস আর একটু মুড়ি টুড়ি, যা লোকাল মুড়ি টুড়ি কেনা হয়েছে, একটু বেলের শরবত করা হবে, বেল কেনা হয়েছে। আগামীকালের একটা ছোট্ট প্রোগ্রাম আমরা এখান থেকে করব। ছোট্ট প্রোগ্রাম মানে সারাদিনের প্রোগ্রাম। সেই প্রোগ্রামটার জন্য গাড়ি কথা বললাম, এখানে গাড়ির ব্যাপারে বলে দিই। বললো যে 1300 টাকা দিবেন ট্রাভেরা গাড়ি বা ইনোভা, 1300 টাকা বুকিং চার্জ আর 13 টাকা পার কিলোমিটার, যা হবে ওইভাবে আপনি আমাদের পেমেন্ট করবেন। তো 2-1টা জায়গায় আমরা আরও দেখবো, দেখে তারপরে ঠিক করবো আগামীকালের প্রোগ্রামটা। কিন্তু আগামীকাল আমরা যাচ্ছি ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে এবং তার সাথে উদয়পুর, আরও যা কিছু আছে, উদয়পুর সাইড বলে এটা, ওগুলো আমরা দেখতে যাচ্ছি আগামীকাল। ফাইন, চলুন, আমরা এই জগন্নাথ মন্দিরের সামনেই চলে এসেছি প্রায়। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা বিষ খাচ্ছে। হ্যাঁ, চায়ের দোকানের সামনেই মানে পেটে গ্যাস হবে, গ্যাসের প্রবলেম শুরু হয়ে যাবে। আরে রাম, এটা তো দারুণ। আসো আসো আসো, জগন্নাথ বাড়ি পার্ক, চলো একটু দেখি। ও দারুণ তো, এই দেখো। হ্যাঁ, এই হচ্ছে জগন্নাথজি মন্দির, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ দ্বারা পরিচালিত। আরে বাবা সুন্দর, কি খবর? আগরতলা जगन्नाथ में क्या बात है? कहाँ कहाँ घूमते हैं? कहाँ सुबह क्या खाए हैं? चाय हो गया? जहर पी लिया सुबह सुबह? चाय बिस्किट जहर पी लिया सुबह सुबह सर। হ্যাঁ, বললাম তো যে চায়ের দোকানে বসে থাকলে পেটে গ্যাস হবে, হাওয়া তো দূরের কথা। কিন্তু ওই দেখো, আরে বাপ রে বাপ, আরে এখানেই তো থাকার ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, ভগবত কথা 30 এপ্রিল ভগবত কথা, চলে আসবো 30 এপ্রিল তো আমরা থাকছি। হ্যাঁ, রাতে পরিসর দেখো কি কাণ্ড। হ্যাঁ নগেনদা, হ্যাঁ কি কাণ্ড দেখো, বাপরে বাপ। আগরতলায় জগন্নাথ জি মন্দির, অপূর্ব অপূর্ব অপূর্ব। আগরতলায় জগন্নাথজির মন্দির, কি অদ্ভুত পরিবেশ। এখানে থাকা এবং আহারের প্রসাদের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, দারুণ দারুণ। দারুণ ব্যবস্থা তো। হ্যাঁ, এই যে ওয়েলকাম টু ইন্টিগ্রেটেড চেকপোস্ট, বাংলাদেশ বর্ডারে, একদম বাংলাদেশ বর্ডারে। হ্যাঁ, যাত্রী টার্মিনাল, এই যে বাংলাদেশ বর্ডারে আমরা চলে এসেছি। এখানে 50 টাকা মাথা পিছু অটো ভাড়া, আপ ডাউন। আমরা চলে আসলাম। হরে কৃষ্ণ বলো সব। জয় শ্রীরাম। সকালে বেলের শরবত।
एकदम बिंदास আচ্ছা, है বিন্দাস। एकदम बिंदास সকালে বেলের শরবত, বাজার সব করা আছে। আনারস 160 টাকা 2 পিস। বাপ রে বাপ, এখানকার আনারস আমাদের খেতেই হবে। সব কিনা হয়েছে, তেল তেল। আর এই এখন একটু শাক, এখানকার ঢেকি শাক খুব ফেভারিট, ঢেকি শাক রান্না হচ্ছে। আমাদের সাথে নিখিলবাবু, উপেনবাবু ছিলেন। ইনারা বৈশ্য কাপালি সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন, সাথে আমাদেরও ওনারা আমন্ত্রণ করেছিলেন। আমরা সবাই মিলে সেই অনুষ্ঠানে গেলাম। সারাদিনের অনুষ্ঠান, সকাল 11টা পেরিয়েছে, বিকাল 5টার সময় ওখান থেকে আসলাম। অনুষ্ঠানে আমাদের খুব ভালো আমন্ত্রণ জানিয়েছিল, সংবর্ধনা দিয়েছিল, এবং অনুষ্ঠান শেষে ওখানেই দুপুরের ভোজন করে আমরা পাশাপাশি 2-1টা মন্দির টন্দির দর্শন করে ফিরলাম। আমরা আগরতলা প্রস্তাবিত রাম মন্দির দর্শনে আসলাম। এখানে রাম মন্দির তৈরি হবে। হ্যাঁ, দারুণ জায়গা। এই যে শ্রীরাম মন্দির, 22/1/2024 শ্রীরাম এবং রাম দরবারের বিগ্রহ, বৈদিক শ্রীমান নির্মল মোহন। প্রস্তাবিত স্থান এখনো হয়নি, তৈরি হওয়ার কাজ চলে। কৌশল্যার প্রাণ ধন বাহ, বাহ, রাকেশ এই দেখ, বিগ্রহ বসানো হয়েছে কোনোরকমভাবে। এখন এটা বিরাট। আজ আমাদের জন্য ওই সম্প্রদায়ের লোকেরা আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করেছিল। ফেরার পথে আমরা ঢুকলাম রাজবাড়িতে। আমাদেরকে ওখানে নামিয়ে দিতে বললাম, কিন্তু রাজবাড়ি বন্ধ, গেট বন্ধ। বাইরের থেকে দেখলাম, আগামীকাল রাজবাড়ি দেখব। রাতের বেলা জগন্নাথজির মন্দির দেখ। এই যে আমাদের রাতের রান্নার প্রস্তুতি চলছে। আমরা যে 3 জন একটা ঘরে ছিল, আমি, নগেন্দা এবং গৌতম, এই ঘরটা একটু বড় ছিল তুলনামূলকভাবে। তো এইখানেই আমরা রান্নার ব্যবস্থা সবাই করেছি। সবাই এখানে আসছে। এই যে জিনিসপত্র কাটাকাটি চলছে, এখানেই রাতে রান্না হবে। বাজার করেছি, সকালবেলা বাজার করেছি, কিন্তু কাজটা একটু লুকিয়ে লুকিয়ে করতে আমাদের, কেন হোটেলওয়ালা না, এরা অনুমতি দেয় না। এদের অনুমতি নিলে এরা কখনো রান্না করতে দিবে না। ওই জন্য চুপচুপ করে এখানেই আমরা রান্না করছিলাম। দারুণ সুস্বাদু রান্না। আমাদের কয় তারিখ আজকে? 29 তারিখ। 30 তারিখ আজকে আমাদের তৃতীয় দিন, আগরতলা তৃতীয় দিন। আমরা চললাম এখন ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে। আপ ডাউনে 230 কিলোমিটার রাস্তা, আমাদের মনে হচ্ছে 230-40 কিলোমিটার রাস্তা। গাড়িওয়ালার সাথে কথা হয়েছে এরকমই, 1200 টাকা গাড়ি ভাড়া আর 12 টাকা পার কিলোমিটার। যা কিলোমিটার, এই কিলোমিটারটা দেখে নে, কিলোমিটারটা দেখে নে, কিলোমিটারটা 0 করে দেন। হ্যাঁ, 0। ওর কিলোমিটারটা দেখেছে? আরে একটা দেখলেই হবে। আরে একটা দেখলেই হবে। হ্যাঁ, হলো তো। একটা দেখলেই হবে। হলো। কত হয়েছে? 000। হ্যাঁ, দেখে নেন। ঠিক আছে, তো চলো। এইভাবে আমাদের সাথে কথা হয়েছে। আজকে সারাদিনে প্রোগ্রাম। বিকালবেলায় আমরা ভাবছি, আজকে গতকাল আমাদের দেখা হয়নি রাজবাড়ি, আজকে রাজবাড়িতে যদি সময় অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে ছবি তুলে রাখেন, মনে না। আরে দূর, ড্রাইভার ভগবান। না ছবি তুলে রাখা। কি হবে আপনার থেকে 12 টাকা খেয়ে? চলুন, সাথে থাকুন। ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন। অ্যাকচুয়ালি ত্রিপুরাতে সব থেকে যে উদ্দেশ্যে মানুষ আসে জাগ্রত, যে মন্দিরটা দর্শনে, সেই মন্দির দর্শনে আজকে যাচ্ছে। উদয়পুর গাড়ি খুব সুন্দর। আগরতলায় ট্যুরিস্ট সমাগম খুব বেশি হয় না, যার ফলে এখানে হোটেল ব্যবসা ব্যবসায়িক নির্ভর। এরা ট্যুরিস্টদের উপর নির্ভর করে কিন্তু হোটেল করেনি। এই জন্য হোটেলগুলো অ্যাকোমোডেশন খুব ভালো ছিল না। আমরা একটা মিডিয়াম কোয়ালিটি হোটেলে ছিলাম। মাথাপিছু 500 টাকা করে পার ডে ভাড়া ছিল। 2 দিন আমাদের এখানে স্টে ছিল, 3 রাত্রি স্টে ছিল। তো 3 রাত্রিতে 1500 টাকা করে মাথাপিছু খরচ হলো। তো একটা জিনিস বলি, একটা জিনিস আমার খুব অবাক লেগেছে, যে এখানকার যোগাযোগ ব্যবস্থা আমার মনে হয় 15-20 বছর হলো যখন এই ট্রেন ফ্রেনগুলো চলাচল করে তখন একটু ভালো হয়েছে, কিন্তু তথাপি এখানে এত উচ্চ মানের, এত বড় বড় শপিং মল, এত সুন্দর সুন্দর রাস্তাঘাট, এইগুলো কিভাবে তৈরি করলো এত ইন্টেরিয়ারে, এটা কিন্তু আমার কাছে খুব অবাক লেগেছে। এই পাহাড়ের উপর জিনিসপত্র আনা, তখন তো এত ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না, রোডসও খুব ভালো নেই, তাহলে কিভাবে এগুলো সম্ভব করলো? আগরতলা দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন।
এত সুন্দর সাজানো শহর, আর এত বড় শহর, বিরাট মার্কেট। আর এখানকার মানুষরা সব বাংলাভাষী, কথার একটা সুন্দর টান আছে। আর এটা ঠিক বাংলাদেশে পেটের মধ্যে ঢুকে গেছে আগরতলাটা, মানে ত্রিপুরা রাজ্যটায় বাংলাদেশে চারিদিক দিয়ে বাংলাদেশ, 3 দিক দিয়ে বাংলাদেশ ঘেরা। এই জন্য আমরা ভেবেছিলাম যে হয়তো বাংলাদেশে বর্তমানে যে ক্রাইসিস চলছে, যে পলিটিক্যাল ক্রাইসিস চলছে তার একটা, বা সোশ্যাল ক্রাইসিস চলছে তার একটা প্রভাব হয়তো ত্রিপুরাতে পড়তে পারে। এই জন্য আমরা অনেকে কিন্তু দ্বিমত করছিল যে না না এই মুহূর্তে যাওয়ার দরকার নেই, কিন্তু এখানে এসে দেখি তার কোনো প্রভাব নেই, কিচ্ছু নেই, অ্যাজ ইট ইজ চলছে পুরো ত্রিপুরা শহরটা, কোথাও কোনো সমস্যা নেই। মন্দিরে আমরা ও মাছকে বিস্কুট খাওয়াবে নাকি? মাছ বিস্কুট খাবে? মন্দির কোনটা? মন্দির মালা কত করে গো? একটা মালা 50 টাকা না অনেক বেশি? সব মিলে 50 টাকা। দাঁড়া 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 আগে দেখে নি, ভাব খায়দা দেখতে দাও। খাবে, এরপরে চিপস খাবে। হ্যাঁ, আবার এই মাছকে কাটে কেটে খাবে। কত মানুষের মাথায় বুদ্ধি দেখো, প্রথমে মাছকে খাচ্ছে তারপরে মাছকে খাবে। হরে কৃষ্ণ, ভগবানের প্রথম। এই দেখো কচ্ছপ, দেখো এই দেখ কচ্ছপ, দেখ কত বড় কচ্ছপ, দেখো আরে রাম, কত বড় কচ্ছপ, দেখ এটা দেখে যা। আগরতলা থেকে রওনা দিয়ে বেলা 9:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম ত্রিপুরেশ্বরী মন্দিরে। 1 ঘন্টা রাস্তা ছিল, আগরতলাতে 50 কিলোমিটার রাস্তা। আর গাড়ি আমাদের খুব ভালো গাড়ি ছিল। এখানে এখন মন্দির দর্শন করব, মন্দিরটা খোলে নাই, মন্দিরটা বললো 10টার আগে খোলে না, ওই জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম ইতিপতি। এই হচ্ছে ত্রিপুরেশ্বরী, এটা একটা সতীর পীঠ, এই সতীর যে 51 পীঠ আছে তার একটা সতীর পীঠ কিন্তু এটা ত্রিপুরেশ্বরী মন্দির। তো ভারতবর্ষে প্রায় 51টা পীঠ রয়েছে, তার মধ্যে 40টা পীঠ আমাদের দেখা হয়ে গেছে আমার। হ্যাঁ, তো এটাও দেখা আমার বাকি ছিল, ওই জন্য ভালোই লাগলো এখানে আসলাম। তখন দেখছি এসে দেখি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মন্দির বন্ধই আছে। যারা যারা পুজো আচ্চা দিবে তারা সব পুজো আচ্চার ব্যবস্থা করে লাইনে দাঁড়িয়ে আছে। আমি তো দর্শনে আসি, হ্যাঁ, পুজো দেওয়ার মানসিকতা থাকে না, কারণ পুজো দিতে গেলে যে শরীর এবং মনের স্বচ্ছতা মানে দরকার, মনে হয় আমার, কেন জানি না মনে হয় সেগুলো বোধহয় এখনও হয়ে ওঠেনি। তার জন্য ঈশ্বরকে আমি দূর থেকেই দেখি, তাকে প্রণাম করি, ব্যাস এই আছে। চলো একটু বসো। দারুণ লোকেশন, নিচে সব প্যাড়ার দোকান ভর্তি। এখানে খুব ভালো ভালো প্যাড়া পাওয়া যায়, প্যাড়া একটু কিনতে হবে, একজন বলেছে প্যাড়া কিনে নিয়ে যাবেন এখান থেকে। উপরে লোকেশনটা খুব সুন্দর। দুটো মোমবাতি, এই যে গেট। প্যাড়ার দোকান, সুস্বাদু প্যাড়া, টেস্ট আছে। সকলে পুজো দিয়ে ব্রেকফাস্ট করবে, তাই আর ব্রেকফাস্ট হয়নি কারো, সবাই খালি পেটে। বললাম চলো সবাই একটা করে ডাব খাওয়া যায়, তো সবাই একটু ডাব টাব খেলো। একদম ডাইরেক্ট আমরা লাঞ্চ করবো, লাঞ্চ আমাদের সাথেই আছে, আমরা সকালে রান্না করে নিয়ে এসেছি। আমাদের ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন শেষ হলো, আমরা কোনো ব্রেকফাস্ট করলাম না, কেউ আর ব্রেকফাস্ট করতে চাইলো না। 11টা বাজে, তো লাঞ্চ আমাদের সাথে আছে। আমরা ঠিক করলাম যে চলো সরাসরি আমরা এখন যাচ্ছি ছবি মোড়া। ছবি মোড়াতে কী আছে আমরা আদৌ জানি না, গিয়ে ওখানেই দেখা যাবে, আর ওখানে আমরা লাঞ্চ করে নেব। আমাদের সাথেই গাড়িতেই লাঞ্চ নিয়ে এসেছি আমরা। বাবা, হ্যাঁ, টুরিস্ট সেট। এইটা আমাদের ইসের থেকে, ত্রিপুরেশ্বরী মন্দির থেকে প্রায় 35 কিলোমিটার রাস্তা, কিন্তু রাস্তা বেশ ঘোরালো রাস্তা, সবার গা গুলাচ্ছে।
দুজন তো বেশ কাবু হয়ে গেছে। গোমতী নদীর ধারে একটা ট্যুরিস্ট স্পট ছবিমুড়া, ছবিমুড়া আমরপুর গোমতী। 150 টাকা টিকিট, 150 টাকা টিকিট, 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মধ্যে কি কি আছে গো ওখানে? কি কি আছে? দুর্গা মূর্তি আছে, হ্যাঁ, পরে গুফা আছে একটা। গুফা আছে। কতক্ষণ লাগবে ফিরে আসতে? ঘন্টাখানি লাগবে। ঘন্টাখানি, বাহ, ভেরি গুড। চলো চলো চলো, হরে কৃষ্ণ। বিশ্বাস করুন, এই নৌকা সফরটা যদি না করতাম আর এই জায়গাটা যদি না দেখতাম, বিরাট মিস হয়ে যেত। একটা দারুণ জায়গা, একদম ন্যাচারাল আছে, এখানে আর্টিফিশিয়াল কিচ্ছু নেই। একটা কেভ বানানো আছে, একটা গুহা আছে, ওটাতে একটু রেলিং টেলিং দিয়ে আর্টিফিশিয়ালি করেছে, বাকিটা একদম অপূর্ব। আমাদের 2 জন অসুস্থ, 2 জন বাদ দিয়ে বাকি সবাই আসছে, 12 জনই আসলাম আমরা, কিন্তু টাকা দিতে হলো 14 জনেরই। কিছু করার নেই, নাহলে গাড়িটা ছাড়বেই না, নৌকাটা ছাড়বেই না। আর একদম শান্ত। এখন আমরা ভোজন করি নেই, তার আগে বললাম চলো একটু ঘুরে আসি, আমাদের টাইম সব ঠিকই আছে। এখানে খুব আশ্চর্যজনকভাবে পাহাড়ের গায়ে বড় বড় সব মূর্তি খোদাই করা রয়েছে, ওগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই আমরা ওই গুহাটা পরিদর্শনে আসছি। এই ফেরার সময় নৌকাটা আমাদের একটা ঘাটে লাগালো। এটা তো অপূর্ব ছিল, অপূর্ব, একবারে ন্যাচারাল বিষয়। শুধুমাত্র সরকার থেকে এখানে একটা রেলিং বানিয়ে দিয়েছে, 2 দিকে যাতে হেঁটে আমরা উপরে উঠতে পারি। বাকিটা একদম এক্সিলেন্ট ছিল। উপরে যেখানে আমরা গেলাম একদম শান্ত পরিবেশ, কোনো মানুষজন কিচ্ছু নাই, কোনো খালি কয়েকটা পাখির আওয়াজ শোনা যাচ্ছে, আর অপূর্ব ছিল, খুব সুন্দর। চলুন দেখি এই মনোরম দৃশ্য। একটু আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে মানুষের ওঠানামার জন্য একটা রাস্তা বানিয়ে রেখেছে এখানে, এটুকু দরকার ছিল, নাহলে ওঠানামা করতে খুব অসুবিধা হবে। দারুণ জায়গা, সত্যিই সুন্দর জায়গাটা। হ্যাঁ, আর এটাকে প্ল্যানিং করে বানিয়েছে এত সুন্দর, সত্যি দারুণ। গেল কই এরা সব পিছনে? দারুণ, এটা দারুণ। আরে রাম, জল টল পড়ে কি অবস্থা। আর আসতে এই দেখো দেয়ালের মধ্যে এগুলো কি কেটে কেটে বানিয়েছে এগুলো। এই দেখো, এই দেখো শিবকে, এই দেখো শিবকে বানায়। এই আসলো না জয় ভোলে। আপনার পার্টনার? কৌশলার প্রাণ ধন তিনি ভগবান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুনির অভিশাপ রাজার হলো আশীর্বাদ, রানীদের গর্ভে সন্তান জন্মিল তখন, দশরথ নন্দন পতিত পাবন। কৌশলার প্রাণ ধন তিনি ভগবান। দশরথ জ্যেষ্ঠ পুত্র নাম রামচন্দ্র, পিতৃ সত্য পালনেতে বনেতে গমন।